আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম, যদি চূড়ান্ত তালিকা থেকে কারো কোনো ভোটারের নাম বাদ যায় তাহলে তারা কি করবেন। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমাদের এখানে আসা। সূত্রের খবর যে তথ্যগত অসঙ্গতি এবং আনম্যাপডের কারণে 1,51,00,000 নাম রয়েছে। এই 1,51,00,000-এর মধ্যে অনেকেরই নাম বাদ যাবে। তাহলে তাদের কি হবে? তারা কি এবার ভোট দিতে পারবেন না, বা পরবর্তীকালে তাদের নাম কিভাবে ভোটার তালিকায় নথিভুক্ত করবেন? এই উত্তরই আজকে আমরা খুঁজব। এরকম অনেক প্রশ্ন আমরা পেয়েছি। আমাদের সঙ্গে রয়েছে নাজিয়া। নাজিয়া, আমরা গতকালই বলেছিলাম যে আমাদের ভিডিওর পার্ট 2-তে আমরা এই বিষয়ে আলোচনা করব। তবে এই বিষয়ে আলোচনা করার আগে নাজিয়া, তোমার আজকের কিছু বলার আছে দর্শকদের, সেটা যদি একটু বলো। অবশ্যই স্বাগত। আমরা বলেছিলাম যে আমরা আবার আসবো এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং এই আনম্যাপ যারা হয়েছেন, যাদেরকে শুনানি পর্বে ডাকা হচ্ছে, সেই সমস্ত ভোটারদের প্রত্যেকের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কিনা, আর যদি কারো নাম বাদ যায় তাহলে সেই ভোটারের কি ভবিষ্যৎ, সেই ভোটার কি আর ভোট দিতে পারবেন বা ভবিষ্যতে ভোট দিতে পারবেন? তো সেই প্রশ্নগুলো কিন্তু একটা সামনে আছেই। যেটা আমরা ইসি সূত্রে জানতে পারছি যে এখনো পর্যন্ত যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় যে নামগুলো রয়েছে তার সংখ্যা 1,51,00,000 এবং আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 7,66,00,000। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি প্রায় 1.5 কোটি মতো ভোটার যাদেরকে ডাকা হচ্ছে। একদমই তাই, সংখ্যাটা অনেকটাই বড়, অনেকটাই কিন্তু বড়। এবং এই ডাকা শুরু হয়ে গেছে এবং এখনো ডাকা চলবে। তো যারা নথি জমা দিচ্ছেন, তো সেই সমস্ত ভোটারদের নথি গ্রাহ্য হয়ে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একটা আতঙ্ক মনের মধ্যে আছে প্রত্যেকটি ভোটারেরই। কিন্তু যাদের যাদের ডাকা হচ্ছে বা ডাকা হবে বা যাদের বাড়িতে চিঠি গেছে এখনো শুনানি পর্বে পৌঁছননি, তাদের প্রত্যেকেই কিন্তু একটা ভয়ের মধ্যে, একটা শঙ্কার মধ্যে, একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং তাদের সে কথা আমাদের ভিডিওতেও অনেকেই মেসেজ করেছেন যে জ্যোতিব্রত পাত্র, তিনি বলেছেন, আর ভয় দেখাবেন না ম্যাডাম, এমনিতেই রাতের ঘুম হচ্ছে না। একেবারে মানুষের মধ্যে তো একটা আতঙ্ক, তার কারণ দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন কিন্তু নামের মধ্যে অমিল লক্ষ্য করা যাচ্ছে। 2002-এর যে ম্যাপিং করেছেন সেই ম্যাপিংয়ে দেখা যাচ্ছে যে 2002-এর নামের হয়তো টাইটেল আলাদা, বা 2025-এর ক্ষেত্রে সেটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। বড় ধরনের যেটা মিসম্যাচ, সেক্ষেত্রে আরো বেশি আতঙ্কের। তাদের নথি বা কোনো মানুষের কাছে সঠিক নেই। যে 13টা নথি বলে দেওয়া হয়েছে সেই 13টা নথি অনেকের কাছে নেই, যে সেটা সামনে আসছে। এবং সেই 13টা নথি ছাড়া অন্য নথি জমা দিচ্ছেন। কেউ রেশন কার্ড দিচ্ছেন, কেউ বা জব কার্ড দিচ্ছেন 100 দিনের, কেউ বা প্রধানমন্ত্রী আবাস যোজনার কার্ড দিচ্ছেন, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। তো যারা এরকম জমা দিচ্ছেন, কিন্তু ইলেকশন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যে 13টা নথি তারা বলেছিলেন সেই 13টা নথির মধ্যেই নথি জমা দিতে হবে, অর্থাৎ অন্য কোনো নথি কিন্তু দেওয়া যাবে না, স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে একটা আতঙ্ক তো আছে যে শুনানিতে ডাকা হচ্ছে, যদি নথি না থাকে তাহলে কি হবে, আর যে নথি জমা দিচ্ছি সেটা গ্রাহ্য হবে কি না, এই নিয়ে একটা আতঙ্কের মধ্যে প্রত্যেকেই আছে। যাদের শুনানিতে ডাকা হচ্ছে বা আগামী দিনে যাদের ডাকা হবে, তারা প্রত্যেকেই কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছেন। আর 23 বছর পর, এটা যদি তোমার 5 বছর অন্তর অন্তর হতো তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা হ্যাবিট হয়ে যেত, যে মানুষ জেনে ফেলতো, একটা আতঙ্কের মধ্যে থাকতো না। কিন্তু এই যে 23 বছর একটা লম্বা টাইম, দীর্ঘ সময়, এবং সেই দীর্ঘ সময় পরে কিন্তু একটা এসআইআর। আমি এরকমও দেখেছি জানো আমাদের গ্রামে, যে অনেক বয়স্ক মানুষ ভোট দিতে যেতেন না, মানে থাক অত লাইন যেতে পারবো না, শরীরে দিচ্ছে না, কোমর নুয়ে অনেকেই ভোট দিতে যাননি, এরকম সংখ্যাটাও আছে। কিন্তু অনেকেই ভোট দিতে যাননি, কিন্তু এসআইআর এর তো সবাইকেই সেই ভোটার তালিকায় নাম থাকলে সেক্ষেত্রে তাদেরকে নামটা তুলতে হবে, এবং নামটা যাতে চূড়ান্ত ভোটার তালিকায় থাকে সেদিকেই তাকিয়ে আছেন প্রত্যেকে। কারণ ভোটাধিকার কেড়ে নেওয়া মানে অনেকটা জীবনের অনেকটা অংশ কিন্তু চলে যাওয়া, এবং প্রত্যেকটা মানুষ চায় নাগরিকের একটা অধিকার ছিনিয়ে নেওয়া। তো সেক্ষেত্রে একটা নাগরিকের অধিকার যদি ছিনিয়ে নেওয়া হয়, একটা আতঙ্ক তো মানুষের মধ্যে থাকবেই। একদমই তাই নাজিয়া। তো আমাদের যে প্রশ্নটার যে উত্তর আমরা পেতে চাইছি, যে যদি ধরো কারো নাম বাদ যায় তাহলে সে পরবর্তীকালে কি করবে, কিভাবে আবার নাম তুলবে,
এই প্রসেসটা যদি তুমি একটু বুঝিয়ে বলো। দেখুন, কারোর নাম বাদ যাক সেটা আমরা কখনোই চাই না এবং কেউই চান না, প্রত্যেকেরই যাতে নাম থাকে চূড়ান্ত তালিকায়। কিন্তু নথি যদি সঠিক না হয় বা মিসম্যাচ যদি এতটাই বেশি হয়, তো সেক্ষেত্রে নাম বাদ যেতে পারে। এটা একটা আতঙ্কের মধ্যে, কিন্তু আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমরা ইলেকশন কমিশন সূত্রে একটা খবর পেয়েছি, যেটা জানতে পাচ্ছি যে আরও 10 দিন সময় দেওয়া হতে পারে। আচ্ছা, চূড়ান্ত ভোটার তালিকা যেদিন প্রকাশিত হবে তারপরে হয়তো আরও 10 দিন সময় দেওয়া হতে পারে। কেউ যদি অবজেকশন করেন, কোনো ভোটার যে নথি জমা দিয়েছেন তিনি, কিন্তু তার সেই নথি অনুযায়ী নাম কেন উঠল না, কোনো ভোটার যদি অবজেকশন করেন, তাহলে কিন্তু সেই ভোটারের অবজেকশন অনুযায়ী তাকে আরও একটা সুযোগ দেওয়া হবে এবং তারপরে আরও একটা লিস্টও প্রকাশিত হতে পারে। তাহলে নাজিয়া তুমি বলছো যে যে ভোটারের নামটা মানে ওই 1,51,00,000 মধ্যে যাদের নাম বাদ যাবে, তাহলে তারা হাতে আরো 10 দিন সময় পেতে পারেন, এমনটা আমরা ইলেকশন কমিশন সূত্রে যেটা জানতে পারছি, যে আরো 10 দিন সময় দেওয়া হতে পারে এবং সাপ্লিমেন্টারি একটা লিস্টও কিন্তু প্রকাশিত সম্ভাবনা রয়েছে। এবং আরো একটা বিষয় তোমার কাছে জানবো অবশ্যই ভিডিওর শেষের দিকে, যে এই যে 10 দিন সময়ের পার হয়ে গেলেও তারা আর কি কি প্রসেস যেটা তুমি বলছিলে সেটা আছে, সেখানে যাব। তার আগে নাজিয়া আমরা কয়েকজনের একটু উত্তর দিয়ে দিই। কয়েকজন, যেটা তুমি কালকে বলছিলে যে মানুষ যে হেনস্থার শিকার হচ্ছে, সেরকমই একজন লিখেছেন যে মুশারফ গাজী, তিনি লিখেছেন যে তার বিয়ে হয়েছে কিন্তু রেজিস্ট্রি হয়নি, তিনি দিনমজুরি করে সংসার চালান, তার বাড়িতে কেউ পড়াশোনা করে না। তো তাহলে তিনি একটা আতঙ্কে আছেন যে তাহলে তার নাম কি বাদ যাবে নাকি, তার কাছে তো রেজিস্ট্রির কোনো ইয়ে নেই। দেখো, তার বাড়িতে কেউ পড়াশোনা করেনি মানে একটা নথি বাদ চলে গেল, মাধ্যমিকের যে নথি সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডটাও সুপ্রিম কোর্ট বলেছে সেই নথিটাও সে দিতে পারবে না, পাসপোর্টও দিতে পারবে না, দিন মজুরি করে। সেক্ষেত্রে পাসপোর্ট বা আদার্স যদি সরকারি কোনো মানে সরকারি কর্মচারী হিসেবেও তার কোনো রকম নথি নেই, বা তার কারণ দিন মজুর খাটে সে, এবং পাশাপাশি সে রেজিস্ট্রিও করেনি। আমরা একটা কথা বলছিলাম যে আমাদের এই পশ্চিমবঙ্গে এমন প্রত্যন্ত বহু গ্রাম আছে যেখানে দুবেলা দুমুঠো খেতে পায় না ঠিক মতো। আমরা যদি সেই সমস্ত গ্রামে যাই, দেখব সেখানে বাচ্চা একটা ঠিকমতো খেতে পাচ্ছে না, একটা বয়স্ক লোক ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা বা কোনো খাবার ঠিকমতো পাচ্ছে না। এরকম বহু স্কুলেও যায় না, অনেকে স্কুলে যেতে পারে না, সেই সংখ্যাটা কমেছে, কিন্তু অনেক জায়গায় আছে। তুমি কোন গ্রামে যাবে, মানে বহু প্রত্যন্ত গ্রাম যেখানে হয়তো তেমন ভাবে পড়াশোনাটা বিলাসিতা হয়ে গেছে। তো সেক্ষেত্রে রেজিস্ট্রি করাটা মানে অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায়। এখনো পর্যন্ত আমরা যেগুলো সামনে আসে সেগুলো হয়তো প্রশাসন গিয়ে ঠেকায়, সেগুলো প্রশাসন গিয়ে বাধা দেয় এবং বিয়ে আটকে দেয়। তো কিন্তু অনেক জায়গায় হয়তো হয়েও যায় এরকম, এবং সেক্ষেত্রে আমাদের কাছে হয়তো সেই সংখ্যা নেই বা সেই প্রমাণ নেই, কিন্তু অনেক সময় তো সেরকম ধরনের খবর বা সেরকম ধরনের জিনিস সামনে আসে। তো সেক্ষেত্রে রেজিস্ট্রি হয়তো তারা রেজিস্ট্রিটা বিলাসিতাই মনে করে, বা রেজিস্ট্রি মানেটাই হয়তো তারা বোঝে না ঠিক মতো। এটাও তো হতে পারে যে রেজিস্ট্রি করব কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেই জিনিসটাই তারা বোঝে না। ওই সামাজিক বিয়েটাই তাদের কাছে প্রধান, কোর্ট ম্যারেজ তাদের কাছে খুব একটা গুরুত্ব রাখে না, কারণ তারা কোনোদিন ভাবে না আমরা বিদেশ যাব। বিদেশ গেলে তো রেজিস্ট্রি ম্যারেজটা একমাত্র মান্যতা, বা তারা কোনোদিন ভাবে না যে আমরা বেসরকারি স্কুলে পড়তে গেলে হয়তো লাগতে পারে সন্তানের, আবার তারা ভাবে না যে কোনো সময় ছাড়াছাড়ি হতে পারে, এটাও তারা হয়তো ভাবে না। তাদের কাছে সামাজিকভাবে বিয়ে, সামাজিকভাবেই ছাড়াছাড়ি, এটাই তাদের নিয়ম। এখানে আরেকটা আছে, তুমি যেটা কালকে বলছিলে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যে সমস্যাটা হয়েছে, যে সমস্যার শিকার হয়েছেন এমডি নূর আলী, তিনি লিখছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তিনি শুনেছিলেন, সেটা নিয়ে শুনানিতে তিনি গিয়েছিলেন এবং তখন তিনি দেখলেন যে তার কাছ থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা জমা নেওয়া হলো না এবং প্যান কার্ডটা জমা দিয়ে উনি চলে আসেন। তার 2 ঘন্টা পরে তিনি ওখানে দাঁড়িয়েছিলেন, দেখলেন যে তার অ্যাডমিট কার্ডটা নেওয়া হলো না, অথচ অন্যের অ্যাডমিট কার্ডটা নেওয়া হলো। মানে এই একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, যেটা আসলে অ্যাডমিট কার্ডটা 13টা নথির মধ্যে ছিল না, এবং প্রত্যেকেই হয়তো প্রত্যেক বিএলও একই রকম নন, কোনো বিএলও হয়তো নিয়েছেন, কোনো বিএলও নেননি, এই বিষয়টা কিন্তু হয়েছে। তাই হয়তো যাদের নিয়েছেন সেই বিএলও আগে থেকেই ওটা অ্যারেঞ্জ করেছিলেন বা রেখে দিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই অ্যাডমিট কার্ডটার উপরে একটা সিলমোহর পড়েছে বলা যেতে পারে, এবং সেক্ষেত্রে যদি কারো কাছে সার্টিফিকেট না থাকে তাহলে তার
অন্য নথি হিসেবে সার্টিফিকেটের বাইরে যদি কেউ দিতে চায় তো অ্যাডমিটটা সার্টিফিকেটের পরিবর্তে দিতে পারে। তো হয়তো তখন নেওয়া হয়নি কিন্তু এখন নেওয়া হচ্ছে। আপনি পরবর্তীকালে গিয়ে যদি আপনার বিএলওকে বলেন যে আপনি অ্যাডমিট কার্ডটা দিতে চান তো হয়তো দিতে পারেন। সৌরভ দাস একটা প্রশ্ন করেছে যে তিনি একটা মিস্টেক করে ফেলেছেন এসআইআর ফর্মে, কিন্তু তাকে হিয়ারিং এ ডাকা হয়নি। এরপর তিনি এটাই প্রশ্ন করছেন যে এটা পরবর্তীকালে কোনো প্রবলেম হবে না তো, কোনো সমস্যা হবে না তো? সমস্যা হলেই তো ডাকা হবে, একদমই তাই। এটাই হচ্ছে কথা। হয়তো খুব ছোটখাটো, হয়তো যেগুলো খুব সমস্যা ছোটখাটো সেগুলো বিএলওরা নিজেরাই ঠিক করে দিচ্ছেন, বিএলও অ্যাপের মাধ্যমে ঠিক করে দেবেন। কিন্তু তথ্যগত অসঙ্গতি থাকলে তবেই সেটা বড় একেবারে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি যদি থাকে তো সেক্ষেত্রে ডাকা হচ্ছে। তবে বড় সড়ো বা মেজর যদি আপনার বয়সের সঙ্গে আপনার বাবা বা মায়ের বয়সের তফাৎ 15 বছরের কম হয় তাহলে ডাকা হবে। যদি নামের বানানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একেবারেই ভুল বা টাইটেল একেবারেই বদলে গেছে, মানে 2002-এ যা ছিল পরবর্তীকালে চেঞ্জ করেছেন, তাহলে সেক্ষেত্রে ডাকা হতে পারে। যদি 50 বছরের বেশি হয় বাবা মায়ের থেকে সন্তানের বয়সের পার্থক্য, তাহলেও ডাকা হতে পারে। তো এই সমস্ত মেজর কারণগুলিকে দেখিয়েই কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হচ্ছে। আতঙ্কিত হবেন না, এটা নিয়ে ভাবনাও করবেন না। আরেকটা বিষয় আরেকজন লিখেছেন সুমন সাহা, মানে যেটা ওই বিএলওদের একটু সমস্যা হয়েছে যে আধার কার্ড নিচ্ছে না অথচ প্যান কার্ড নিয়েছে। এটা অনেকে মানে প্রথমে হয়তো বিএলওরা এই আধার কার্ড বা প্যান কার্ড, কিন্তু আধার কার্ড একমাত্র একক নথি নয়, একক নথি হিসেবে আধার কার্ডকে ধরা হচ্ছে না। আধার কার্ডের সঙ্গে আরো একটা নথি দিতে হবে, আধার প্লাস নথি দিতে হবে। যে কোনো শুনানি পর্বে যদি কারো কাছে আধার থাকে তার সঙ্গে কিন্তু আরো একটা নথি দিতে হবে, তবেই কিন্তু গ্রাহ্য হবে। এটা কিন্তু বরাবরই ইলেকশন কমিশন বলে গেছে। এবং কার কাছে কার কথা বলছেন। তবে আমার আমি এরকম একটা সামনে থেকে দেখেছি যে বাবাকে লিঙ্ক যেহেতু করা হয়েছিল মেয়ের পক্ষ থেকে, যেহেতু তার বিয়ে হয়ে গেছে, বাবার সঙ্গে লিঙ্ক করতে গেলে তখন বিএলও তাকে জানায় যে একটা প্যান কার্ড অথবা অন্য কিছু মাধ্যমিকের কার্ড দিলে তাহলে ওই লিঙ্কটা করতে পারবে। ওটা সেই সময় লিঙ্কের জন্য লেগেছিল, কিন্তু এখন হিয়ারিং সেন্টারে এগুলো না। এখন হিয়ারিং সেন্টারে যেটা নাজিয়া বলছে যে 13টি যে নথি নির্বাচন কমিশন উল্লেখ করেছে ওই 13টি নথির মধ্যেই নথি নেওয়া হচ্ছে। এটা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না এবং বিভ্রান্তও হবেন না। এই যে শুনানি পর্ব ইলেকশন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে স্বাগতাতে 10 থেকে 15% লোক কিন্তু যায়নি, মানে তারা কিন্তু ইলেকশন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তারা অনুপস্থিত। তাহলে অনুপস্থিত থাকলে দেখো বিদেশে থাকলে পরে তার পরিবারের লোক এসে জমা দিতে পারবে, কিন্তু পরিবারের লোকও যদি জমা না দেয় বা একবার নয় 3 বার বা 4 বার নাকি ইলেকশন কমিশনের তরফ থেকে যাকে শুনানিতে ডাকা হচ্ছে তাকে বলা হচ্ছে, তো সেক্ষেত্রে যদি কেউ অনুপস্থিত থাকে মানে নাই আসেন তাহলে অবশ্যই চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাদ যাবে। তাহলে এখনই ধরে নাও যে 10 থেকে 15% মানুষের শুনানি তালিকাতে মানে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ চলে যেতে পারে। তার কারণ তাদের একাধিকবার ডাকার পরেও তারা উপস্থিত হননি, এবং নির্বাচন কমিশন সূত্রে সেটাই জানা যাচ্ছে যে 10 থেকে 15% মানুষকে শুনানি পর্বে বারবার ডাকার পরেও কিন্তু তারা উপস্থিত হননি। অর্থাৎ এই সংখ্যাটা অলরেডি বাদ, সেটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে। তাহলে নাজিয়া আমরা যেটা আলোচনা করছিলাম যে প্রথমে সেই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়টা যে যারা বাদ যাচ্ছে তাদের তাহলে প্রক্রিয়াটা কি হতে পারে? তাদের প্রক্রিয়া হচ্ছে যদি সে তো জমাই দিল না, সে তো ডাকলোই না, সে তো এলোই না, তাকে আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে ফর্ম ভোটাধিকারের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর যদি যারা অ্যাপ্লাই করেছে সেক্ষেত্রে নথি দিল এবং নথিতে দেওয়ার পরেও নাম উঠলো না, সে যদি অবজেকশন করে তাহলে কিন্তু তাকে সময় দেওয়া হবে, 10 দিন মতো সময় দেওয়া হবে, এমনটা কমিশন সূত্রে আমরা জানতে পেরেছি। এবং তারপরে হয়তো একটা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে পারে যে তাদের নামটা উঠলো কি উঠলো না। অতএব এই একটা প্রসেস কিন্তু বা ভাবনা চিন্তা কিন্তু কমিশন করছে, সেটা কমিশন সূত্রে আমরা জানতে পেরেছি। ওই বাদ গেল মানে গেল রব করলে হবে না, আবার আপনাকে ইলেকশন কমিশনের সম্মুখীন হতে হবে, সেখানে অ্যাপ্লাই করতে হবে, অবজেকশন জানাতে হবে যে কেন আপনার নামটা বাদ গেল, এবং সেটা
ইলেকশন কমিশন সূত্রে যেটা জানতে পাচ্ছি যে আপনি যদি অবজেকশন করেন তাহলে কিন্তু আপনাকে সময় দেওয়া হবে এবং তারপরে একটা সাপ্লিমেন্টারি লিস্টও প্রকাশ হতে পারে বলে শোনা গেছে। মানে চূড়ান্ত তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত কিন্তু এটা কিছু বলা যাচ্ছে না যে নাম যাদের বাদ যাবে তাদের কি করা হবে। চূড়ান্ত তালিকা 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার নতুন করে আপনাকে ভোটার হিসেবে নিজেকে প্রমাণিত করতে হবে। অবশ্যই এটা হয়রানি হবে, হেনস্থার শিকার হবেন। এখানে একজন নাজিয়া লিখেছে যে তোমাদের নামটা তো আছে, খুব মজা হচ্ছে তাই না তোমাদের? এসকে মনিরুল লিখেছেন, একদম না মনিরুল বাবু, আমাদের মজার কোনো বিষয় নেই, আমাদের সাজারও কোনো বিষয় নেই। আমাদেরও কি কি হেনস্থার শিকার হতে হচ্ছে সেটা আমরা হয়তো আপনাদের সামনে তুলে ধরছি না। আমরাও এদেশের নাগরিক। এই হিয়ারিং পর্ব, এই এসআইআর এই পর্বের মধ্যে কিন্তু আমাদেরও যেতে হচ্ছে, কিন্তু আমাদের যে বিষয়টা ফিল আপ করতে হয়েছে, আমাদেরও জমা দিতে হয়েছে এবং আগামী দিনে কি হবে সেটাও আমরাও জানি না, কেউই জানি না। আমরা একটা বিষয়ে এই বিষয়ে একটা বিষয় আমরা সকলেই মানে খুব, আমরা যদি আতঙ্কিত হয়ে পড়ি তাহলে আপনাদের সামনে আমরা কি বলবো? আপনাদেরকেও তো আমরা আতঙ্কিত করে ফেলবো, তাই না? আপনাদের তার সেই কারণে হয়তো আমরা আতঙ্কিত নই। আমরা এই সরকারি যে প্রসেসটা চলছে এর মধ্যে দিয়েও আমরা যাচ্ছি এবং আমরা দেখতে চাই যে আমরা এর পরবর্তীকালে কি হতে চলেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা এদেশের নাগরিক এবং ভোটাধিকার আমাদের অধিকার, এই অধিকার থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারবে না যদি আমরা বৈধ ভোটার হই। তাই বৈধ ভোটার হলে কেউ বঞ্চিত করতে পারবে না। সাময়িক কিছু সমস্যা আসতে পারে, কিন্তু সমস্যা এলেও সেই সমস্যার সমাধান অবশ্যই থাকবে। এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 1,20,00,000 ভোটার যারা শুধুমাত্র তথ্যগত অসঙ্গতির একটা তালিকা তৈরি করা হয়েছে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি। আর এদিকে আনম্যাপড আছেন, অর্থাৎ যারা 2002-কে যারা ম্যাপ করতে পারেননি তাদের সংখ্যাটি 31 থেকে 32 লক্ষ। তো টোটাল হচ্ছে 1,51,00,000 মতো ভোটার। তো লজিক্যাল ডিসক্রিপেন্সি তে যদি মিসম্যাচটা খুব বড় হয় সেক্ষেত্রে কিন্তু বাদের সংখ্যাটা বাড়তে পারে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি না থাকে তো সেক্ষেত্রে পরবর্তীকালে অবশ্যই অপশন আপনার কাছে এটাও তো হতে পারে যে ওই যে আমরা ছোটবেলায় ওই হিসাব মিলিয়ে দেওয়ার মতো অনেকেই করেছেন, যা নিজস্ব ভোটার কার্ড নেই অন্যের ভোটার কার্ড দিয়ে ওই হিসাব মেলানো কাটাকুটির খেলা যেটা যারা করেছেন তাদের তো অবশ্যই হেয়ারিং বা তাদের অবশ্যই চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়ার প্রসেসটা পেরোতে হবে, তাই না? এরকম লোক তো আছে। 2002 এর ক্ষেত্রে তো যে তালিকাটা প্রকাশ হয়েছিল সেটা ম্যানুয়ালি তালিকা তৈরি করা হয়েছিল, এইভাবে এত বড় করে 23 বছর আগে তো হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু আরো মানে ভুলটা দেখা গেছে টাইটেলের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে বা সামান্য ভুলগুলো, সেগুলো কোনো কিছু যায় আসবে না, সেগুলো ঠিক করে নেওয়া হবে। কিন্তু কেউ যদি টাইটেল মনে করো কারো ভট্টাচার্য ছিল, সে হয়তো পরবর্তীকালে নাম চেঞ্জ করেছে বা টাইটেল চেঞ্জ করেছে, সেক্ষেত্রে ব্যানার্জিকে বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, তো সেক্ষেত্রে একটা সমস্যা, কিন্তু সেগুলোও সমস্যার সমাধান নয়। কিন্তু কেউ ডাকনামকে মানে নিকনেমকে কেউ আসল মানে সার্টিফিকেটের নাম করেছে, কিন্তু আমাদের এটা শিক্ষণীয় বিষয়, যেটাই যা করব সেটা আমাদের তথ্যগত দিক থেকে রেখে দিতে হবে। এটা একদম ঠিক থাকতে হবে, যেটাই যা করবে সেক্ষেত্রে কিন্তু একটা তথ্য রেখে দিতে হবে। কেউ এমডি লিখেছে বা পরবর্তীকালে মোহাম্মদ লিখে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দেয়। অনেকেই বলবেন যে হয়তো তারা ঠিক লিখেছেন এবং আধার কার্ডের সময় ভুল ভাল হয়েছে, এগুলো হয় অনেক সময়, কিন্তু হয় অবশ্যই সেখানে ভুল হতেই পারে, কিন্তু আপনি একটা মানে সতর্ক নাগরিক হিসেবে আপনাকে যেটা তথ্য রেখে দেবেন, যদি আপনাকে কোনোদিন মানে প্রশ্ন করা হয় সেই তথ্যটা আপনি দেখিয়ে দেবেন যে এটা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমি এটা করে রেখেছিলাম। একদমই তাই। অতএব যেটা বলার যে চূড়ান্ত তালিকা বের হোক, এই চূড়ান্ত তালিকা বের হলে যাদের নাম বাদ যাবে বা বড় কিছু যেটা হবে সেটা পরবর্তীকালে নির্বাচন কমিশন নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। এই যেটা নাজিয়া বলছিল যে 10 দিনের সময় দেওয়া হবে, হয়তো আরো কিছু পদক্ষেপ নেওয়া হবে, হয়তো আরো সময় দেওয়া যেতে পারে, এরকম হতে পারে, বা যাদের নাম উঠলো না তাদের নিয়ে আরো ভাবনা চিন্তা হতে পারে। তবে এটাই এখনো পর্যন্ত আমরা শেষ বলে ভাববো না, গেল রব তুলবো না, আতঙ্কিত হবেন না, আমাদের সঙ্গে থাকুন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানান, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। আজকে এই পর্যন্তই।